তোমরা প্রথমে দেখতে পাচ্ছ মহাজনপদ, যেটা মহাজনপদ হয়েছিল সেটা হচ্ছে কি 600 BC থেকে 300 BC টাইমের মধ্যে এই মহাজনপদের উত্থান বা মহাজনপদ তার বিস্তার লাভ করেছিল। চলো আমরা জানি মহাজনপদ বলতে কি বোঝো। ঠিক আছে, এটা নোট থেকে তোমাদের জন্য বানানো, তোমরা একটু বুঝে নাও। ইংলিশে লেখা আছে, বাংলাতেও তোমাদের জন্য কিছুটা কিছুটা করে রেখেছি। দেখো মহাজনপদ যেটা 600 BC থেকে 325 BC পর্যন্ত বা 300 BC পর্যন্ত আমরা মহাজনপদ সম্পর্কে জানতে পারি। মহাজনপদ মানে কি? মহাজনপদ মানে হচ্ছে দেখো না, 16টা জনপদ নিয়ে মহাজনপদ গঠিত। কটা? 16টা জনপদ নিয়ে মহাজনপদ গঠিত গঠিত বলে মহাজনপদকে বলা হয় ষোড়শ মহাজনপদ। আচ্ছা, এই মহাজনপদের কথা আমরা উল্লেখ পাই কিন্তু আগুত্তারা নিয়াকা থেকে। কোত্থেকে আমরা মহাজনপদের কথা জানতে পারি বা জানা গিয়েছিল, সেটা হচ্ছে আগুত্তারা নিয়াকা। এটা হচ্ছে একটা বুদ্ধিস্ট টেক্সট, মানে বুদ্ধ ধর্মের একটা গ্রন্থ বলতে পারো। সেই বুদ্ধিস্ট টেক্সট থেকে আমরা মহাজনপদ সম্পর্কে জানি। আচ্ছা, জন মানে হচ্ছে মানুষ বা পিপিল, এবং পদ মানে হচ্ছে ফুড বা পা। ঠিক আছে, তাহলে জনপদ কথা অর্থ হলো ল্যান্ড হোয়ার পিপিল লিভড, মানে যেখানে মানুষ ব্যবহার করে তা বসবাস করে, সেটাকে বলা হচ্ছে কি না জনপদ। তাহলে ল্যান্ড হোয়ার পিপল লিভড, যেখানে মানুষ বসবাস করে। ঠিক আছে, তো সেগুলোকে কি বলা হচ্ছে জনপদ। তাহলে এরকম 16টা জনপদ নিয়ে কি তৈরি হয়? এরকম 16টা জনপদ নিয়ে কি তৈরি হয়? মহাজনপদ। ঠিক আছে, ষোড়শ মহাজনপদ। তাহলে 16টা জনপদ নিয়ে কী তৈরি হয়েছে? ষোড়শ মহাজনপদ। ঠিক আছে, তাহলে মহাজনের হচ্ছে মহাজনপদ মানে বৃহৎ রাজ্য, আর জনপদ মানে ছোট ছোট রাজ্য। এরকম ছোট ছোট 16টা রাজ্য নিয়ে কিন্তু মহাজনপদ গঠিত হচ্ছে। ঠিক আছে, তাহলে মহাজনপদের কথা আমরা কোত্থেকে জানতে পাই? এক্ষুনি বললাম বুদ্ধিস্ট টেক্সট বা বুদ্ধদের গ্রন্থ, যেটা হচ্ছে সুত্তা পিটাকা, মহাবাস্তু। সুত্তা পিটাকা এবং মহাবাস্তু থেকে আমরা মহাজনপদের কথা জানতে পারি। এবং জৈনদের যে গ্রন্থ জৈন টেক্সট হচ্ছে কি ভাগবতী সুত্তা। ভাগবতী সুত্তা থেকেও মহাজনপদ সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে মহাজনপদ মানে কি বোঝা গেল? মহাজনপদ মানে হচ্ছে জনপদে এরকম 16টা জনপদ নিয়ে মহাজনপদ গঠিত, যাকে আমরা বলে থাকি ষোড়শ মহাজনপদ। মহাজনপদ, ঠিক আছে, জনপদ মানে যেখানে মানুষরা বসবাস করে। তাহলে এরকম 16টা জনপদ নিয়ে কিন্তু মহাজনপদ বা ষোড়শ মহাজনপদ গঠিত। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই। দেখো মহাজনপদ সম্পর্কে এবার আমরা ডিটেলসে জানবো। দেখো মহাজনপদ আমরা দেখতে পাচ্ছ, মহাজনপদ একটা রিপাবলিক বা একটা কি প্রজাতান্ত্রিক রিপাবলিক, মানে কি প্রজাতান্ত্রিক। আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে মোনার্ক বা রাজতন্ত্র। তা রিপাবলিক এরকম 16টা জনপদ সম্পর্কে বা 16টা বৃহৎ রাজ্য, যাকে আমরা ষোড়শ মহাজনপদ বলছি, তার মধ্যে একটা ছিল রিপাবলিক। মানে কি রিপাবলিক মানে হচ্ছে প্রজাতান্ত্রিক, একটা হচ্ছে কি না মোনার্ক। মোনার্ক মানে যেটা হচ্ছে রাজাদের দ্বারা যে রাজ্যগুলো পরিচালিত হতো, অর্থাৎ রাজতান্ত্রিক। তাহলে রিপাবলিকদের রিপাবলিক যে প্রজাতান্ত্রিক যে রাজ্যগুলো ছিল, সেই রাজ্যে যারা পরিচালনা করতো তাদের সংঘ বা গণপরিষদ বলা হয়, তাদের সংঘ বা গণপরিষদ বলা হয়। আর যেগুলো মোনার্ক অর্থাৎ রাজতান্ত্রিক, তাদের যারা পরিচালনা করতো সেই রাজ্যগুলোকে, তাদেরকে আমরা রাজা বা কিং বলে থাকি। ঠিক আছে, তাহলে এবার দেখো রিপাবলিকে এরকম কিছু সিঙ্গেল ট্রাইব আছে এবং কিছু ইউনাইটেড রিপাবলিক আছে। সিঙ্গেল ট্রাইব মানে যেখানে একটাই প্রজাতন্ত্র। ঠিক আছে, আর ইউনাইটেড মানে যেখানে অনেকগুলো রাজ্য মিলে একটা ইউনাইটেড প্রজাতন্ত্র গঠন করেছে। বোঝা গেল? তাহলে দেখো এরকম সিঙ্গেল ট্রাইবের মধ্যে আমরা দেখতে পাবো শাক্য ক্ল্যান দেখতে পাবো, যেটা বুদ্ধ ধর্মদের গোষ্ঠী। শাক্য ক্ল্যান, কোলিয়া ক্ল্যান, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো সিঙ্গেল ট্রাইব রিপাবলিকের মধ্যে। আর ইউনাইটেড রিপাবলিক দেখতে পাবো ভিজ্জি অনেকগুলো ছোট ছোট জনপদ নিয়ে গঠিত। তাহলে হচ্ছে কি এটা ভিজ্জি হচ্ছে কি না ইউনাইটেড ইউনাইটেড রিপাবলিক। ঠিক আছে, এর ভিজ্জির ক্যাপিটালের নাম হচ্ছে বৈশালী। বোঝা গেল? তারপরে দেখো এরপরে আমরা চলে যাই দেখো রাজতান্ত্রিক যে রাজ্যগুলো আছে, যে জনপদগুলো আছে, যেমন মগধ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মগধের রাজধানী হচ্ছে পাটালিপুত্র। তাহলে মগধ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রাজতান্ত্রিক। এখানে রাজা দিয়ে পরিচালিত হতো মগধ। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মগধ সম্পর্কে আমরা আগে আরও জানবো। মগধ আছে, আভান্তি আছে, আশাকা আছে, কোশালা, কম্বোজা, গান্ধারা, কুরু, পাঞ্চালা, হ্রস্ব, ছেদি, কাশী, আগ্না, মাৎস্য এবং সুরসেনা। ঠিক আছে, তাহলে এরকম আমাদের মোট কটা জনপদ দেখতে পাবো? মোট আমরা কিন্তু 16টা জনপদ দেখতে পাবো। 16টা জনপদ থেকে আমরা বলে থাকি কিন্তু ষোড়শ মহাজনপদ। ঠিক আছে, পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বাংলাতে লিখে নিয়ে নিতে পারো। নোটস বানাবে, সবসময় নোটস বানালে পড়াগুলো ভালো, তোমার নিজের মতো করে গুছিয়ে তুমি পড়তে পারবে। তাহলে এই কটা ছিল আমাদের জনপদ। সামনে আমরা আরও ডিটেলসে আমরা জানবো। চলো ডিটেলসে আমরা আরও দেখি কী আছে। চলো তারপরে দেখো, তারপরে বলছে দেখো আইরনেজ মানে হচ্ছে
লৌহ যুগ থেকে কিন্তু এর ছোট একটা নোটের মধ্যে আমরা আইরনের থেকে জনপদ বা এই জনপদে বিস্তার হয়েছিল। তা মহাজনপদ কত 600 থেকে 300 বিসির মধ্যে, বিসি মানে হচ্ছে বিফোর খ্রিস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের আগে থেকে এই জনপদ, ঠিক আছে। তাহলে পানিনি দেখো, দ্য ফার্স্ট গ্রামারিয়ান অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, মানে সংস্কৃত ভাষার প্রথম কী ছিল, ব্যাকরণবিদ ছিল, সেটা হচ্ছে পানিনি। এগুলো তোমরা নোট করে নিও। দুটো রিপাবলিক অর্থাৎ প্রজাতন্ত্র মানে যেখানে মানুষ দ্বারা রাজ্য বা রাষ্ট্র পরিচালনা হয় তাকে প্রজাতন্ত্র বলে। আর রাজতন্ত্র মানে যেখানে রাজা দ্বারা পরিচালনা হয় সেটাকে রাষ্ট্রতন্ত্র বলে। তাই দুটো রিপাবলিক প্রজাতন্ত্র জনপদের নাম হচ্ছে বৃজ্জি এবং মল্ল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা এটা দাগ মেয়ে নাও। দুটো ইম্পর্টেন্ট অর্থাৎ প্রজাতন্ত্র মহাজনপদ হলো কি বৃজ্জি এবং মল্ল, ঠিক আছে। তারপরে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরেরটা, দক্ষিণ ভারতে একমাত্র ভারতের মহাজনপদ, মানে মহাজনপদ প্রায় 16টার মধ্যে প্রায় 15 থেকে 14টা কিন্তু উত্তর ভারতে অবস্থিত, ভারতের উত্তরের দিকে। কিন্তু একমাত্র অসমকটা হচ্ছে কি, যেটা হচ্ছে দক্ষিণ ভারতে অবস্থিত, ঠিক আছে। দ্য ব্যাঙ্ক অফ গোদাবরী, মানে গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চলে এই জনপদটা দেখা যায়। বাকি সব জনপদগুলো কোথায় অবস্থিত, বাকি সব জনপদ কিন্তু উত্তর ভারতে অবস্থিত। একমাত্র দক্ষিণ ভারতে হচ্ছে অসমক জনপদ আমরা দেখতে পাই। এই ছিল আমাদের ছোটোখাটো কনসেপ্ট মহাজনপদ থেকে, পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে আমরা চলে যাই, দেখো বাংলা থেকেও তোমাদের জন্য আমি জোগাড় করেছি নোট, ঠিক আছে, তোমাদের যাতে ভালো বুঝতে সুবিধা হয়। দেখো ষোড়শ মহাজনপদ হচ্ছে খ্রিস্টপূর্ব বৈদিক যুগের শেষে, অর্থাৎ বৈদিক কালচার বা বৈদিক যুগ শেষের পরে কিন্তু ষোড়শ মহাজনপদ সম্পর্কে আমরা জানতে পারি। তোমাদের পরে অন্য কোনো একদিন বৈদিক যুগ সম্পর্কে ক্লাস আমি দিয়ে দেবো। আমি আজকে তোমাদের ষোড়শ মহাজনপদ থেকে স্টার্ট করছি। তাহলে দেখো সমগ্র উত্তর ভারতে 16টি এরকম আঞ্চলিক নিয়ে কিন্তু ষোড়শ মহাজনপদ গঠিত। যেহেতু 16টি বড় রাজ্য নিয়ে গঠিত, ওই জন্য একে বলা হয় ষোড়শ মহাজনপদ, ঠিক আছে। মহাজনপদ মানে হচ্ছে কি বৃহৎ রাজ্য, মহাজনপদ মানে বৃহৎ রাজ্য, অনেকগুলো ছোটো ছোটো রাজ্যকে একসাথে যুক্ত করে মহাজনপদ বা বৃহৎ রাজ্য গঠিত হয়েছে, ঠিক আছে। এরকম কতগুলো 16টা ছোট জনপদ নিয়ে গঠিত হয়েছে বলে একে ষোড়শ মহাজনপদ বলা হয়। তাহলে ষোড়শ মহাজনপদ আমরা কোত্থেকে জানতে পারি এদের কথা, হিন্দুদের পুরাণ, বৌদ্ধদের জাতক এবং জৈনদের ভগবত সূত্র থেকে কিন্তু এই মহাজনপদের আমরা ডিটেলস বা আমরা তথ্য জানতে পারি, ঠিক আছে। উত্তরে পশ্চিমের কাবুল থেকে দক্ষিণে গোদাবরী নদীর তীর পর্যন্ত কিন্তু এদের বাসস্থান ছিল। কোথায়, উত্তরে পশ্চিমে কাবুল, আফগানিস্তানের কাবুল থেকে, তখন তো ভারত পাকিস্তান আফগানিস্তান সব একসাথে ছিল। তাহলে উত্তরে কাবুল থেকে দক্ষিণে গোদাবরী নদীর তীর পর্যন্ত কিন্তু এই ষোড়শ মহাজনপদের কিন্তু অর্থাৎ তাদের বিস্তার ছিল, মানে এই 16টা মহাজনপদের বিস্তার কোথায় ছিল, উত্তরে কাবুল থেকে এবং দক্ষিণে গোদাবরী নদীর তীর পর্যন্ত বিস্তৃত ছিল, ঠিক আছে। দেখো এই 16টা নাম পরপর দেওয়া আছে এবং তাদের ব্র্যাকেটে তাদের ক্যাপিটাল অর্থাৎ তাদের রাজধানীর নাম দেওয়া আছে, তোমরা সেগুলো ভালো করে দেখে নাও। প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা আছে কি, কাশী কোথায়, বারাণসীতে অবস্থিত। তারপরে কৌশলে অযোধ্যা, কুরু হচ্ছে দিল্লি, ঠিক আছে। কম্বোজ হচ্ছে গান্ধার রাজ্য সংলগ্ন এলাকায় কম্বোজ। গান্ধার হচ্ছে পেশোয়ার, রাওয়ালপিন্ডি, যেটা হচ্ছে পাকিস্তান, তখন এখনকার পাকিস্তান, তখন তো একসাথে সব ভারতই ছিল। তারপরে অবন্তী হচ্ছে মধ্য ভারত, অঙ্গ হচ্ছে পূর্ব বিহার, অসমক হচ্ছে গোদাবরী নদীর তীরে একমাত্র দক্ষিণ ভারতের যে মহাজনপদ সেটা হচ্ছে অসমক হচ্ছে কি গোদাবরী নদীর তীরবর্তী। মগধ হচ্ছে দক্ষিণ বিহার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মগধ মহাজনপদ, এটা খুবই ইম্পর্টেন্ট। মগধ দক্ষিণ বিহার, মল্ল বা মালব হচ্ছে গোরখপুর, মৎস্য জয়পুর, বৃজ্জি হচ্ছে উত্তর বিহার, বৎস হচ্ছে এলাহাবাদ এবং চেদি হচ্ছে বুন্দেলখণ্ড। সুরসেন হচ্ছে যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে এই মহাজনপদ দেখা যায়, কি সুরসেন। এবং পাঞ্চাল হচ্ছে রোহিলাখণ্ড, এই 16টা আমরা মহাজনপদ, এই 16টা মহাজনপদ সম্পর্কে আমরা জানি, ঠিক আছে। এর মধ্যে 4টে থেকে 3টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমরা ডিটেলসে পড়বো পরবর্তী ক্লাসে। তাহলে আমাদের 16টা মহাজনপদ তোমরা দেখতে পেলে, তোমরা পারলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে দেখো ষোড়শ মহাজনপদ রাজ্যগুলির মধ্যে বৃজ্জি ও মল্ল ছিল প্রজাতান্ত্রিক। আমি একটু তোমাদের বললাম একমাত্র রিপাবলিক যে মোনার্ক বা রিপাবলিক যে জনপদ ছিল, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কি বৃজ্জি এবং মল্ল, এই দুজন ছিল প্রজাতান্ত্রিক। বৃজ্জি এবং মল্ল কি প্রজাতান্ত্রিক রাজ্য ছিল। এছাড়া বাকি সব ছিল রাজতান্ত্রিক, অর্থাৎ 2টো ছিল প্রজাতান্ত্রিক এবং বাকি 14টা ছিল রাজতান্ত্রিক মহাজনপদ। প্রজাতান্ত্রিক মহাজনপদ কি বৃজ্জি এবং মল্ল। প্রজাতান্ত্রিক মহাজনপদ আমরা কী জানতে পারলাম, বৃজ্জি এবং মল্ল, ঠিক আছে।
দেখো দক্ষিণ ভারতে একমাত্র যে মহাজনপদ ছিল সেটা হচ্ছে অশোক। তা দুটো প্রজাতান্ত্রিক মহাজনপদের নাম বলতে পারে তোমরা বলবে বীর্যি এবং মল্ল। এবং দক্ষিণ ভারতে একমাত্র মহাজনপদ ছিল অশোক। দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো, তাহলে আমরা যে মহাজনপদের কথা জানলাম এর মধ্যে 4-5টা আমরা খুব ইম্পর্টেন্ট, তাদের মধ্যে অন্যতম হচ্ছে মগধ। তাদের মধ্যে অন্যতম মহাজনপদ কি হচ্ছে মগধ। মগধ মানে তোমরা দেখতে পেলে মগধ হচ্ছে দক্ষিণ বিহারে এর অঞ্চলকে মগধ বলে আমরা জানি। তাহলে এই মগধ সম্পর্কে কিন্তু আমরা জানবো। মগধ ছিল কিন্তু রাজতন্ত্র, ঠিক আছে। প্রজাতান্ত্রিক ছিল দুটো, বীর্যি এবং মল্ল। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অশোক। তাহলে দেখো এই মগধের উত্থান সম্পর্কে আমরা জানবো। মগধের বিভিন্ন যে রাজারা এসেছে, কোন কোন বংশ এসেছে সেগুলো আমরা জানবো। তার আগে তোমরা দেখে নাও মগধে এই যে 16টা মহাজনপদের মধ্যে 4-5টা ইম্পর্টেন্ট হচ্ছে। একটা হচ্ছে মগধ আছে, আর একটি হচ্ছে কৌশল, অবন্তী, বৎস। এই চারটি কিন্তু ক্রমশ শক্তিশালী হয়েছিল 16টার মধ্যে। 16টা মহাজনপদের মধ্যে চারটি মহাজনপদ খুব শক্তিশালী হয়ে উঠেছিল: মগধ, কৈশালা, অবন্তী এবং বৎস। বুঝলে? মগধ মানে বললাম দক্ষিণ বিহার, কোশালা মানে যেটা অযোধ্যা তীরবর্তী অঞ্চল, ঠিক আছে। অবন্তী মানে হচ্ছে মধ্য ভারত, এবং বৎস, ঠিক আছে। এটা কি আস্তে আস্তে এরা খুব পাওয়ারফুল হয়ে উঠেছিল এই চারটি মহাজনপদ। তাহলে আমরা প্রথম যেটা জানবো হচ্ছে সেটা হচ্ছে মগধ সম্বন্ধে আমরা জানবো। মগধ সম্বন্ধে তোমরা দেখতেই পাচ্ছ, মগধ সম্বন্ধে আমরা যদি জানি, এখানে চারটে উল্লেখযোগ্য যে বংশের কথা আমরা জানবো। চারটি বংশের কথা আমরা মগধ সাম্রাজ্য থেকে আমরা পড়বো। একটা হচ্ছে হর্ষঙ্ক বংশ, দ্বিতীয় শিশুনাগ বংশ, তারপরে নন্দ বংশ এবং মৌর্য বংশ। হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ এবং মৌর্য বংশ। এগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আস্তে আস্তে আরও জানবো। তাহলে 16টা মহাজনপদের মধ্যে অন্যতম মহাজনপদ হলো মগধ, ঠিক আছে। তারপরে দেখো এখানে মহাজনপদগুলো ডিটেলসে ইংলিশে আছে, তোমরা বাংলায় কনভার্ট করে নিতে পারবে, অসুবিধা নেই। তাহলে এই মহাজনপদগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো, ঠিক আছে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আগনার ক্যাপিটাল হচ্ছে চাম্পা। তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে ধরো। তাহলে আগনা এই যে মহাজনপদ এর ক্যাপিটালের নাম কি? চাম্পা। এই ক্যাপিটালের নাম কি? চাম্পা। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে গঙ্গা এবং চাম্পা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত, ঠিক আছে। এই আগনা যে মহাজনপদ, এই জনপদটা বিহারের ভাগলপুর তীরবর্তী অঞ্চলে দেখা যায়। বিহারের ভাগলপুর তীরবর্তী অঞ্চলে এই আগনা জনপদটি দেখা যায়, ঠিক আছে। তাহলে আগনা জনপদের ক্যাপিটাল নাম হচ্ছে কি? আগনা জনপদের ক্যাপিটালকে আমরা বলে থাকি চাম্পা। আগনা জনপদের ক্যাপিটাল হচ্ছে চাম্পা। এই চাম্পা খুবই ইম্পর্টেন্স সেন্টার ছিল কি না ব্যবসা বাণিজ্যের জন্য, ঠিক আছে। তারপরে দেখতে পারবো কাশী। তারপরে জনপদ কি আমরা দেখতে পাচ্ছি? কাশী। কাশীর রাজধানীর নাম কি ছিল? বারাণসীর মডার্ন যেটা হচ্ছে বেনারস বলি আমরা। মডার্ন টাইমে আমরা কি বলি? বেনারস। তাহলে কাশীর ক্যাপিটাল ছিল কিন্তু বারাণসী। কাশী ছিল অ্যাকচুয়ালি কোথায় না? কাশীর ক্যাপিটাল নাম হচ্ছে বারাণসী, ঠিক আছে। এই কাশী কিন্তু একটা সময় পরে কিন্তু কোশালা কি করেছিল? কোশালা ক্যাপচার করে নিয়েছিল, মানে দখল করে নিয়েছিল। একটা টাইম পরে কোশালারা কিন্তু কাশীকে দখল করে নিয়েছিল, ঠিক আছে। তাহলে কোশালারা কাশীকে দখল করে নিয়েছিল। তারপরে দেখো কাশীর পরে কোশালা মহাজনপদ তোমরা দেখতেই পাচ্ছ। কোশালা মহাজনপদ কোটা? ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ, অযোধ্যা এই অঞ্চলকে কোশালা জনপদের বিস্তার ছিল, ঠিক আছে। এই কোশালা জনপদের একটা রাজার নাম হচ্ছে প্রসেনজিৎ। কোশালা জনপদের রাজার নাম কি আমরা দেখতে পাচ্ছি? প্রসেনজিৎ, যিনি ছিল বুদ্ধা কন্টেম্পোরারি, মানে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিল কিন্তু এই কোশালা বংশের রাজা বা এই কোশালা মহাজনপদের রাজা প্রসেনজিৎ, ঠিক আছে। এই কোশালা মহাজনপদের দুটো রাজ্য ছিল। একটা নর্থার্ন মানে উত্তরের দিকে ছিল কি? সারাবস্তি ছিল উত্তর রাজ্য, ঠিক আছে। এবং দক্ষিণের রাজ্য ছিল কি? কুশাবতী। তো সারাবস্তি আর কুশাবতী ছিল দুটো ক্যাপিটাল বা রাজধানী ছিল কার? কোশালা, ঠিক আছে, বুঝে গেল। তাহলে কোশালার রাজা কে ছিল? প্রসেনজিৎ ছিল কি? বুদ্ধার কন্টেম্পোরারি, মানে কি গৌতম বুদ্ধের সমসাময়িক। তারপরে দেখো এছাড়া দেখতে পাবে এই যে কোশালার এই সময় বিখ্যাত যে ব্যাপারগুলো, যে না এখানে রিপাবলিক সাক্ষ্য অফ কাপিলাবস্তু ইনক্লুডেড লুম্বিনী, মানে এখানে কি এর একটা সাক্ষ্য ক্ল্যান ছিল, গোষ্ঠী ছিল, যেটা হচ্ছে কাপিলাবস্তু লুম্বিনীতে, ঠিক আছে। যেটা কার জায়গা না? যেটা হচ্ছে গৌতম বুদ্ধ যেখানে জন্মগ্রহণ করেছিল, দ্য বার্থ প্লেস অফ গৌতম বুদ্ধ, ঠিক আছে। ওই জন্য এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে তোমরা দেখতে পাচ্ছ
তারপর হচ্ছে ভিজ্জি মহাজনপদের ক্যাপিটাল কী হচ্ছে বৈশালী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিজ্জি মহাজনপদের ক্যাপিটাল হচ্ছে কি বৈশালী, যেটা এখন মডার্ন টাইমে কোথায় আছে না নর্থ বিহার মানে উত্তর বিহারের দিকে এই জায়গাটি অবস্থান করে। তাহলে এই ভাজ্জির যে রাজা ছিল কিং, তাকে সেই কিং রাজার নাম হচ্ছে কিন্তু ছেতাগা। তাহলে ভাজ্জি রাজার নাম ছেতাগা। ঠিক আছে, চলো এই সম্বন্ধে আমরা ডিটেলসে কিছু জেনে নিই। তারপরে দেখো, এটা বলছে 8 or 9 ক্ল্যান, অর্থাৎ 8টা থেকে 9টা জনগোষ্ঠী নিয়ে কিন্তু এই ভাজ্জি যে মহাজনপদটি গোষ্ঠী তো গঠিত ছিল, যেমন হচ্ছে লিচ্ছাবি, ঠিক আছে, যার ক্যাপিটাল হচ্ছে বৈশালী। এরকম আরও অনেক ক্ল্যান বা গোষ্ঠী নিয়ে কিন্তু এই ভাজ্জি জনপদ গঠিত ছিল। ঠিক আছে, তাহলে ভাজ্জি জনপদের ক্যাপিটালের নাম আমরা কি বললাম বৈশালী। তোমরা দেখতে পাচ্ছ ভাজ্জির ক্যাপিটাল বৈশালী এবং এর রাজা ছিল ছেতাগা। ঠিক আছে, মহাবীর বিলং টু দ্য যান্ত্রিকাস ক্ল্যান। মহাবীর বিলং টু দ্য কি যান্ত্রিকাস ক্ল্যান। মহাবীর জৈন ধর্মের যে ধর্মগুরু বা মহাবীর জৈন ধর্মের তিনি হচ্ছে কি না এই যান্ত্রিকা ক্ল্যান অর্থাৎ এই গোষ্ঠীর মধ্যে তিনি অন্তর্গত ছিলেন, যেটা হচ্ছে ভাজ্জিদের একটা ভাজ্জি এই যে মহাজনপদ এর একটা অঙ্গ। ঠিক আছে, ভাজ্জি ওয়াজ ডিফিটেড অ্যান্ড অ্যাসিমিলেটেড মাগধা এম্পায়ার বাই অজাতশত্রু। এই ভাজ্জি কিন্তু একটা সময় কি মগধের রাজা অজাতশত্রুর দ্বারা হেরে গিয়েছিল এবং মগধের সাথে যুক্ত হয়ে গেছিল। এই ভাজ্জি দলে একটা সময় কি না হচ্ছে তোমার মগধ সাম্রাজ্যের যে রাজা ছিল অজাতশত্রুর কাছে হেরে গিয়ে মগধের সাথে যুক্ত হয়ে গেছিল। তারপরে দেখতে পাচ্ছি লাস্টে হচ্ছে মাল্লা হচ্ছে এটাও একটা কিন্তু মহাজনপদ। মাল্লা জনপদ সম্পর্কে আমরা যেটা জানি, এর রাজধানীর নাম ছিল কুশিনগর এবং পাভা। মাল্লার রাজধানীর নাম ছিল কুশিনগর এবং পাভা। ঠিক আছে, যে কুশিনগর বা পাভা, এখানে কিন্তু গৌতম বুদ্ধ কি না তার লাস্ট খাবার খেয়েছিলেন, লাস্ট মিল এই পাভাতে তার লাস্ট মিল খাবার খেয়েছিলেন এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেছিলেন কুশিনগরে কি গৌতম বুদ্ধ মৃত্যুবরণ করেছিলেন। ওই যে মাল্লা মহাজনপদে কুশিনগর এবং পাভা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কুশিনগরে গৌতম বুদ্ধ মারা গিয়েছিল, অর্থাৎ পরিনির্বাণ ঘটেছিল গৌতম বুদ্ধের। ঠিক আছে, পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে তোমরা নোট বানাতে পারো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ছেদি, এটা হচ্ছে ছেদি জনপদ কোথায় দেখতে পাই? ছেদি জনপদ তোমরা দেখতে পাচ্ছ, ছেদি জনপদ দেখতে পাওয়া যায় কিন্তু হচ্ছে বুলদেনখান্ড সেন্ট্রাল ইন্ডিয়া, মানে এই মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের এই ভারতের সেন্ট্রাল পার্টে এই ছেদি মহাজনপদ দেখতে পাই। এই ছেদি মহাজনপদে ক্যাপিটালের নাম ছিল শক্তিমাতি। ছেদি জনপদের ক্যাপিটাল বা রাজধানীর নাম ছিল শক্তিমাতি। ঠিক আছে, এই ছেদি মহাজনপদের যে রাজা ছিল তাকে আমরা বলি শিশুপালা। ছেদি জনপদের রাজার নাম কি আমরা বলি শিশুপালা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, তোমরা এগুলো লিখে নিতে পারো, নোট বানিয়ে নিতে পারো। তারপরে আমরা চলে যাব তারপরে তোমরা দেখতেই পাচ্ছ ভাতসা মহাজনপদের যে ক্যাপিটাল বা রাজধানী ছিল কিন্তু কুসাম্বি। এই কুসাম্বি কোথায় অবস্থিত? কুসাম্বি হচ্ছে গঙ্গা যমুনা এবং এলাহাবাদের যে গঙ্গা এবং যমুনা যেখানে মিশেছে এই নদী দুটো, এলাহাবাদ উত্তরপ্রদেশে, সেখানে কিন্তু এই কুসাম্বি অবস্থিত। এটা ছিল ভাতসার রাজধানী। এই ভাতসা কোথায় অবস্থিত? ভাতসা ছিল কিন্তু যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত ছিল এই ভাতসা মহাজনপদ। ঠিক আছে, ভাতসা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল এদের কটন টেক্সটাইলের জন্য। এদের এই কটন টেক্সটাইল বা কটনের তুলার ব্যবসা জন্য কিন্তু ভাতসা বিখ্যাত ছিল। ভাতসার যে রাজা ছিল উজ্জয়ন। ভাতসার রাজা উজ্জয়নে ছিল যে হচ্ছে হিরো। ভাতসার রাজা উজ্জয়ন ছিল হিরো। কিসের হিরো? না সংস্কৃত নাটক যেমন হচ্ছে প্রিয়দর্শিনী রত্নাবলী, মানে হর্ষবর্ধনের লেখা প্রিয়দর্শিনী রত্নাবলী, এই যে নাটকগুলোর হিরো ছিল কিন্তু এই উজ্জয়ন। তাহলে হর্ষবর্ধনের লেখা প্রিয়দর্শী এবং রত্নাবলী যে নাটক, এই নাটকের হিরো ছিল কি উজ্জয়ন। যে উজ্জয়ন হচ্ছে কি না ভাতসার রাজা। ঠিক আছে, ভাতসা মহাজনপদের রাজা এবং ভাতসা মহাজনপদের ক্যাপিটাল ছিল কিন্তু কুশাম্বি। তারপরে আমরা চলে যাব কুরু হচ্ছে ওয়েস্টার্ন ইউপি, যার ক্যাপিটাল ছিল কি না হচ্ছে আমাদের ইন্দ্রপ্রস্থ। কুরু মহাজনপদের ক্যাপিটাল হচ্ছে ইন্দ্রপ্রস্থ। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ পাঞ্চালা মহাজনপদ যেটা ওয়েস্টার্ন ইউপি মানে পশ্চিম ইউপি। ঠিক আছে, যেখানে হচ্ছে গঙ্গা রিভার দুটো ভাগে ভাগ হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু এই পাঞ্চালা মহাজনপদ আমরা দেখতে পাই।
পাঞ্চালা মহাজনপদের দুটো ক্যাপিটাল, একটা হচ্ছে উত্তর ক্যাপিটাল বা নর্দার্ন ক্যাপিটাল হচ্ছে কি আচিন চাতাত্রা, কি আচিন চাতাত্রা। এটা হচ্ছে কিন্তু উত্তর উত্তর মানে কি নর্দার্ন ক্যাপিটাল, উত্তরের ক্যাপিটাল, উত্তরের রাজধানী, এবং দক্ষিণের রাজধানী কি কাম্পিলা, যেটা এখন বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত। তার দক্ষিণের রাজধানী কি কাম্পিলা। এই পাঞ্চালা মহাজনপদ কী ছিল? ফেমাস সিটি অফ কানৌজ, যে কনৌজের যে যুদ্ধ হয়েছিল না, কনৌজ যে ফেমাস শহর, এই ফেমাস শহর কিন্তু এই পাঞ্চালা অবস্থিত। কোথায় অবস্থিত? এই পাঞ্চালা মহাজনপদে এলাকায় অবস্থিত। ঠিক আছে, তারপরে আমরা আজকের এইটুকু আর কয়েকটা আছে জনপদ সম্পর্কে আমরা ডিটেলসে জেনে নিই। তারপরে দেখো মাৎসা জনপদ। মাৎসা জনপদের ক্যাপিটাল হচ্ছে বিতারাঙ্গারা। মাৎসা জনপদ তোমরা দেখতেই পাচ্ছ, মাৎসা জনপদের ক্যাপিটাল হচ্ছে বিতারাঙ্গারা। ঠিক আছে, এটা এটা ফাউন্ড মানে এটা তৈরি করেছিল কিন্তু ভিতারা। কে তৈরি করেছিল? ভিতারা, যেটা এখন মাৎসা মডার্ন বাইরাতে অবস্থিত, যেটা কোথায় না রাজস্থান। ঠিক আছে, এবং এর রাজার নাম মনে রাখতে পারে ভিতারা। এছাড়া সুরসেনা। মাথুরা হচ্ছে কি ব্যাংক অফ মাথুরা, এই যে জায়গাটা ক্যাপিটাল, ঠিক আছে, মাৎসার ক্যাপিটাল মাথুরা, এটা হচ্ছে ব্যাংক অফ যমুনা, যমুনা নদীর তীরে অবস্থিত। এর কিং রাজা ছিল কিন্তু অবন্তিপূর্বা। কে? অবন্তিপূর্বা। তারপরে চলে যাচ্ছি দেখো অবন্তী, কে না অবন্তী। এরপরে কী পাচ্ছি আমরা? অবন্তী মহাজনপদ। অবন্তী মহাজনপদে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে, যেটা হচ্ছে সেন্ট্রাল মালওয়া অঞ্চলে অবস্থিত এই অবন্তী জনপদ। এর দুটো ক্যাপিটাল আমরা দেখতে পাবো, একটা হচ্ছে নর্দার্ন অবন্তী, যার ক্যাপিটাল হচ্ছে উজ্জয়ন, এবং সাউদার্ন অবন্তী, যার ক্যাপিটাল হচ্ছে মহেশমতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবন্তীর ক্যাপিটাল, দুটো ক্যাপিটাল অবন্তীর, একটা হচ্ছে কি উজ্জয়ন, একটা ক্যাপিটাল উজ্জয়ন, আর একটা ক্যাপিটাল হচ্ছে কিন্তু সাউদার্ন অবন্তী বা মহেশমতি। মহেশমতি তোমরা নাটকের নামটা শুনে থাকবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে ফাদার ইন ল অফ উজ্জয়ন। তাহলে দেখো এই অবন্তীর রাজা ছিল কিন্তু কে? প্রদায়ত্তা। কে ছিল? প্রদায়ত্তা। প্রদায়ত্তা কি? প্রদায়ত্তা কি ছিল না, যা হচ্ছে উজ্জয়নের শ্বশুর ছিল, যে মগধের হর্ষঙ্ক বংশের রাজা উজ্জয়ন, উজ্জয়নের শ্বশুর ছিল কিন্তু এই প্রদায়ত্তা। তাহলে অবন্তীর দুটো ক্যাপিটাল, উত্তর ক্যাপিটাল হচ্ছে উজ্জয়ন এবং দক্ষিণ ক্যাপিটাল হচ্ছে মহেশমতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। তারপরে আমরা চলে যাব, তারপরে তোমরা দেখতে পাচ্ছ গান্ধারা। গান্ধারাও ইম্পর্টেন্ট একটা মহাজনপদ গান্ধারা। ঠিক আছে, গান্ধারা কোথায় অবস্থিত? গান্ধারা কিন্তু মডার্ন টাইপের পেশোয়ার, অর্থাৎ পাকিস্তান, রাওয়ালপিন্ডি যেটা পাকিস্তান, এবং কাশ্মীর ভ্যালি, এই সব এলাকায় কিন্তু এই গান্ধারা যে মহাজনপদ সেটা আমরা দেখতে পাই। গান্ধারা মহাজনপদের ক্যাপিটাল অর্থাৎ রাজধানী ছিল কিন্তু তক্ষশিলা। কি? তক্ষশিলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গান্ধারার ক্যাপিটাল ছিল তক্ষশিলা, যার রাজা ছিল কিন্তু কে? কে? পুষ্কারসেন। পুষ্কা পুষ্কারা পুষ্কারাসারিন কিন্তু এই গান্ধারার রাজা ছিল। ঠিক আছে, এটা তোমরা একটু বাংলায় লিখে নিও। ঠিক আছে, তারপরে দেখো এখানে ইম্পর্টেন্ট, গান্ধারা রাজ্যের ক্যাপিটাল ছিল কিন্তু তক্ষশিলা, এটা ইম্পর্টেন্ট বললাম। এটা এছাড়া এই ইম্পর্টেন্ট কেন না, এটা হচ্ছে কিন্তু বেইস্তুন ইনস্ক্রিপশন কিন্তু এদের সময় কি না দেখা গিয়েছিল, যেখানে গান্ধারা সম্পর্কে ডিটেলসে লেখা ছিল, যে গান্ধারা কনকিউড বাই পার্সিয়ান, মানে যে পারস্যরা কীভাবে গান্ধারা মহাজনপদকে জয় করেছিল সেইটাই সম্পর্কে কিন্তু লেখা আছে কোথায় না এই ইনস্ক্রিপশানে, বেইস্তান ইনস্ক্রিপশান। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কাম্বোজা। কাম্বোজা জনপদ কোথায় দেখা যায়? কাম্বোজা জনপদ দেখা যায় হচ্ছে কি না রাজারাজির হাজরা, যেটা হচ্ছে কাশ্মীর। ঠিক আছে, যেটা এখন পাকিস্তানের মধ্যে পড়ে, কাশ্মীর এই অঞ্চলে কিন্তু আমরা কাম্বোজা মহাজনপদ দেখতে পাই। কাম্বোজা মহাজনপদের রাজধানী ছিল কিন্তু কি পঞ্চা। আজকে লাস্ট জনপদ অর্থাৎ 16 নম্বর জনপদ, সহজ মহাজনপদের 16 নম্বর জনপদ তোমরা দেখতে পাচ্ছ কি আসবাকা বা আসাক। ঠিক আছে, বা অসমুখ যেটা বাংলায় বলে, যার রাজধানী কিন্তু পোটালি। কি? পোটালি। এই পোটালি, ঠিক আছে, একমাত্র মহাজনপদ ছিল যেটা কিন্তু দক্ষিণ ভারতে অবস্থিত, সিচুয়েটেড সাউথ অফ বিন্ধ্য রেঞ্জ, মানে বিন্ধ্য পর্বতের দক্ষিণে অবস্থিত। তাহলে একমাত্র মহাজনপদ যেটা দক্ষিণ ভারতে অবস্থিত সেটা ছিল কিন্তু কি না অসমক। ঠিক আছে, ওই জন্য একে বলে দক্ষিণাপথ বলা হয়। কী বলা হয়? দক্ষিণাপথ বলা হয় এই মহাজনপদকে, একমাত্র মহাজনপদ যেটা কিন্তু দক্ষিণ ভারতে অবস্থিত। ঠিক আছে, কোথায় দক্ষিণ ভারতে না গোদাবরী রিভার এবং মঞ্জিরা রিভার, এই নদীর তীরবর্তী দুটো নদীর মধ্যবর্তী তীরবর্তী অঞ্চলে কিন্তু এই অবস্থিত। কি? গোদাবরী এবং মঞ্জিরা নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু এই অসমক মহাজনপদটি অবস্থিত। ঠিক আছে, যার রাজধানী পোটালি, এখন মডার্ন মানে আধুনিক যুগে কিন্তু তেলেঙ্গানার আদিলাবাদ অঞ্চলে আমরা লক্ষ্য করি। তাহলে অসমকের রাজধানী পোটালি বর্তমান কোথায় অবস্থিত?
তেলেঙ্গানার আদিলাবাদ অঞ্চলে অবস্থিত। এই অসমাক রাজধানী ছিল কিন্তু অসমাক মহাজনপদ ছিল কিন্তু একমাত্র মহাজনপদ যেটা হচ্ছে কি দক্ষিণ ভারতে অবস্থিত। তাহলে এই ছিল আমাদের মহাজনপদ সম্পর্কে ক্লাসটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং নোট বানিয়ে নিতে পারো, ঠিক আছে। এরপরে যে এই ষোড়শ মহাজনপদের যে অন্যতম ফেমাস এবং অন্যতম গুরুত্বপূর্ণ যে জনপদ ছিল সেটা হচ্ছে মগধ। সেই মগধের উত্থান সম্পর্কে আমরা জানবো এবং মগধের যে 4টি বংশ সম্পর্কে আমরা আরও ডিটেলসে পড়বো: হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ এবং নন্দ বংশ ও মৌর্য বংশ। তাহলে পরের ক্লাস থেকে আমরা কি ষোড়শ মহাজনপদের উল্লেখযোগ্য এবং ইম্পর্টেন্ট যে জনপদটির নাম হচ্ছে কি মগধ জনপদ, যেটা হচ্ছে আমাদের বিহারে অবস্থিত। তো এই মগধ জনপদের যে 4টি বংশ আছে, হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ এবং মৌর্য, এই 4টি বংশ সম্পর্কে আমরা ডিটেলসে আরও জানবো, পড়বো এবং বিভিন্ন রাজাদের ব্যাপারে আমরা জানবো, যেগুলো কিন্তু আমাদের WBP এবং ক্লার্কশিপ, PSC ক্লার্কশিপ, মিসলেনিয়াসও বিভিন্ন এক্সামে খুবই খুবই সাহায্য করবে। তোমরা এটা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং তোমাদের খাতায় নোটও বানিয়ে নিতে পারো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত ক্লাস। তো চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।